Hello learners, welcome back once again in my YouTube channel. Myself Kaushik Saha and you are watching Learners Abroad. তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের এরপরে ইংরেজি পরীক্ষা আছে। তো ইংরেজি পরীক্ষার যে সাজেশন তোমরা অলরেডি দেখেছো। তো তার মধ্যে থেকে আমি এবার চেষ্টা করছি যে লাস্ট মিনিট প্রিপারেশনে তোমাদের জন্য কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এসএকিউ সেগুলো নিয়ে এসেছি। আর এখানে এমসিকিউ এসএকিউ গুলো তোমার প্রোজ থেকেও থাকছে, পোয়েট্রি থেকে থাকছে, ড্রামা থেকে থাকছে। তবে ড্রামাতে তোমাদের এসএকিউ আসে না। আচ্ছা, এখানে কোয়েশ্চেন উইথ আনসার, হ্যাঁ পুরো ভিডিওটি দেখবে তাহলে এখানে কোয়েশ্চেন উইথ আনসার, তোমরা কোয়েশ্চেন সাথে সাথে আনসার গুলো কিন্তু পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। এবং এখানে আমরা প্রথমে প্রোজ থেকে যে এমসিকিউ গুলো আছে সেগুলো ডিসকাস করব। দেখো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। প্রথম কোয়েশ্চেন আছে, দেন আই মেড আ মিস্টেক, দ্য মিস্টেক দ্যাট দ্য ন্যারেটর মেড ওয়াজ to ask a wrong question, to behave rudely with the girl, to let slip the fact that he could not see to crack a joke. তো এটা কিন্তু দ্য আইজাবিট থেকে দেওয়া হয়েছে এবং যে মিস্টেকটা ন্যারেটর করেছিল সেটা টু আস্ক আ রং কোয়েশ্চেন। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। নাম্বার 2, ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কলমস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল। অর্থাৎ কলমের মায়ের পূর্বপুরুষদেরকে বা বংশধরকে আহ, ব্রিটিশরা যে টাইটেল বা উপাধি দিয়েছিল সেটা কি? বাহাদুর, রায় বাহাদুর, পদ্মশ্রী, ভারত রত্ন। তো এখানে কিন্তু বাহাদুর উপাধি দিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু ভুল করবে না। তার ফাদার্স যে লিনেজ, মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড বিকজ অফ দ্যাট। ঠিক আছে, কারণ এই ব্রিটিশরা তাকে বাহাদুর উপাধি দিয়েছিল বলে। নেক্সট কোয়েশ্চেন দেখুন, কোয়েশ্চন নাম্বার 3, দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ। তো এটা কিন্তু থ্যাংক ইউ ম্যাম থেকে দেওয়া হয়েছে। ট্রাউজার্স, শার্ট ফ্রন্ট, রিস্ট, আর্ম। তো এখানে কিন্তু জামার যে কলার, শার্ট ফ্রন্ট, সেটা কি ধরেছিল? অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখুন, কোয়েশ্চন নাম্বার 4, দ্য হার্মিট ওয়াজ টল অ্যান্ড উইক, শর্ট অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড স্ট্রং। এই যে দেখো এখানে ফ্রেল দেখেই অপশন সি তে অনেকে দাগিয়ে ফেলবেন না, এটা কিন্তু ফ্রেল অ্যান্ড স্ট্রং ছিল না, ফ্রেল অ্যান্ড উইক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 5 দেখে নাও কি আছে। দ্য টাইটেল জার অরিজিনালি বিলং টু। এই যে জার যে টাইটেলটা, উপাধিটা বা পদবি, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা এসেছে পিএম অফ ইংল্যান্ড, মানে সেটা কাকে, কার জন্য টাইটেলটা কাকে দেওয়া হয়? পিএম অফ ইংল্যান্ডকে, প্রেসিডেন্ট অফ রাশিয়াকে, কিং অফ জাপানকে, কিং অফ রাশিয়া। তো এখানে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কিং অফ রাশিয়া। এটা হচ্ছে রাশিয়ান ড্রামা ছিল দ্য প্রপোজাল। ঠিক আছে, তো এখানে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 6 দেখো কি আছে, দ্য হার্মিট অনলি রিসিভ দ্য কিংস, ভিলেজার্স, কমন ফোক, পোর অ্যান্ড আনফরচুনেট পিপল। এটাও, এই কোয়েশ্চেনটা হয়তো তোমাদের মুখস্থ হয়ে গেছে প্রায় 3 কোয়েশ্চেন্স থেকে, তাই না? তাহলে এখানে দ্য হার্মিট অনলি রিসিভ দ্য, কাকে শুধুমাত্র রিসিভ করতো হার্মিট? কমন ফোকস। ঠিক আছে, এটা অনলি রিসিভ দ্য কমন ফোক, এটাই কিন্তু নেগেটিভ সেন্টেন্স করলে কি হয়? নান বাট দ্য কমন ফোকস। ওকে, এরপরে দেখুন নাম্বার 7 কি আছে, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ, অর্থাৎ জন্মগতভাবে এপিজে আব্দুল কালাম ছিল তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালি। মালায়ালি, তো এটা কিন্তু অপশন বি ইজ দ্য রাইট আনসার, তামিল, তামিল ফ্যামিলিতে জন্মেছিল, তাই না? নেক্সট ওয়ান, নাম্বার 8, দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ইজ গোয়িং টু। অর্থাৎ এখানে ন্যারেটর, যে কথক গল্পের বা রাইটারও বলতে পারো, তো সে কোথায় যাচ্ছিল আইজ হ্যাবিটে? তার ডেস্টিনেশনটা কি ছিল? তো প্রথমে কোথায় যাবে? প্রথমে দেহরাদুন যাবে, তারপরে মুসৌরিতে। কিন্তু উল্টো করা আছে, মুসৌরি টু দেহরাদুন না, এটা অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দেহরাদুন টু দেন মুসৌরি। ঠিক আছে, নাম্বার 9, দ্য হার্মিট লিভড ইন আ ভিলেজ কেভ উড কটেজ। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্য হার্মিট লিভড ইন আ উড। তোমাদের কিন্তু বারবার বলছে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করো, তাহলে তারাও উপকৃত হবে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চন নাম্বার 10 কি আছে, দ্য নেম অফ দ্য এপিজে আব্দুল কালামস ফাদার ওয়াজ জৈনুল আবদিন ফকির আব্দুল করিম। তো এখানে কিন্তু অপশন এ ইজ দ্য রাইট আনসার, জৈনুল আবদিন, বড়সড় একটা নাম, তাই না? এপিজে আব্দুল কালামের বাবার নাম ছিল হচ্ছে জৈনুল আবদিন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখুন, কোয়েশ্চন নাম্বার 11 কি আছে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, দ্য পিপল অফেন উইথ গুড আই সাইট ফেল টু সি থিংস ইন ফ্রন্ট অফ দেম বিকজ। অর্থাৎ যে মানুষদের ভালো দৃষ্টিশক্তি আছে তারা দেখতে কি ব্যর্থ হয়? মানে তারা দেখতে ব্যর্থ হয় যে জিনিসটা, মানে কোনো কিছু দেখতে তাদের সামনেই রয়েছে সেটা দেখতে ব্যর্থ হয়, কারণ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিবডি এলস। না, এটা একদমই হবে না। দে অ্যাকচুয়ালি ক্যান নট সি, তারা একদম দেখতে পায় না, আসলেই দেখতে পায় না, এটাও হবে না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, এক্স্যাক্টলি অপশন সি ইজ দ্য রাইট আনসার। আর ডি কি ছিল? দে অ্যাভয়েড, দে অ্যাভয়েড দ্য পিপল ইন ফ্রন্ট অফ দেম, অর্থাৎ তাদের সামনে যে লোকজন আছে তাদেরকে অ্যাভয়েড করে। না, এটা ডি নাম্বারটাও হবে না, এটা অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নাম্বার 12 দেখে নাও কি আছে, দ্য বয়েজ নেম ইন থ্যাংক ইউ ম্যাম ওয়াজ। দুটোই ক্যারেক্টার ছিল, যেখানে প্রথম ক্যারেক্টার ছিল মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, আর একটা ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে রজার্স। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, দেখো এখানে যে আমি টোটাল 12টা কোয়েশ্চেন আলোচনা করলাম, তার মানে যে এগুলোই আসবে তা না, আমি এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন থেকেই কিন্তু নেওয়া হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট আমার যেগুলো মনে হয়েছে আমি সেগুলোই বেশি তোমাদেরকে এই ভিডিওতে করাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। চলো এবার আমরা প্রোস থেকে কিছু এসএ কিউ দেখে নিই। ঠিক আছে, তো আমরা এখন এসএ কিউ দেখবো কয়েকটা।
প্রথম কোশ্চেনটা কি আছে, আচ্ছা এসএকিউ এর আনসার গুলো তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করো না, তাহলে পুরো আনসারটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন উইথ আনসার। হোয়াই ডিড তোমরা জানো, অবশ্যই হয়তো অনেক কোশ্চেন আনসার তোমরা জানো, ঠিক আছে, তাও একবার দেখে নাও, তোমাদের রিভিশন হয়ে যাবে। সো হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস বিফোর মিটিং দ্য হার্মিট? তো জার কেন সিম্পল ক্লোথস পরেছিল হার্মিটের সাথে দেখা করার জন্য? কারণটা খুব সিম্পল ছিল, বিকজ দ্য হার্মিট রিসিভড অনলি কমন ফুড। ওকে, সো এভাবে কোশ্চেন আনসারটা বলবো, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস বিফোর মিটিং দ্য হার্মিট because the hermit received only common folk. Okay, next question দেখে নাও, question number 2 কি আছে, where did the hermit live? তাহলে hermit কোথায় থাকতো? hermit lived in a wood which never quitted। শুধু wood বলবে না, তারপরে এই অংশটা অ্যাড করে দেবে, the hermit lived in a wood which never quitted। Okay, number 3, question number 3 কি আছে, then we will eat, who are we here? তো এটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, then we will eat এটা কিন্তু থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজেস থ্যাংক ইউ ম্যাম থেকে নামগুলো, হ্যাঁ তোমরা কিন্তু প্রোজ পোয়েট্রি এদের হচ্ছে যে রাইটার বলো, পোয়েট বলো, অথর বলো, তাদের নামগুলো কিন্তু অবশ্যই পড়ে রেখো। এটা ল্যাংস্টন হিউজেসের লেখা থ্যাংক ইউ ম্যাম থেকে। তো এখানে উই, আমরা তো জানি দুটোই ক্যারেক্টার, মিসেস লুয়েলাবেটস ওয়াশিংটন জোনস আর রজার, তাহলে হু আর উই রেফার হিয়ার? তার মানে এখানে হেয়ার এভাবে বলবে, হেয়ার উই রেফার্ড, হেয়ার উই রেফার টু মিসেস লুয়েলাবেটস অ্যান্ড লুয়েলাবেটস ওয়াশিংটন জোনস অ্যান্ড রজার। ঠিক আছে, এই দুটো ক্যারেক্টারই কিন্তু ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখেন, কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে, হোয়াট লেসন অফ লাইফ ডিড রজার লার্ন এট দ্য এন্ড অফ দ্য স্টোরি অফ মিসেস জোনস? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে গল্পের শেষে মিসেস জোনস, এই গল্পের মিসেস জোনসের থেকে সে কি শিক্ষা পেল? তাহলে এভাবে বলতে পারো, এট দ্য এন্ড অফ দ্য স্টোরি ফ্রম মিসেস জোনস, রজার লার্ন দ্য লেসন টু বিহেভ হিমসেলফ। ঠিক আছে, এটা কিন্তু আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখেন, কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে, হু ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার? আব্দুল কালামের বাবার একদম ক্লোজ ফ্রেন্ড কে ছিল? এটা খুব সিম্পল কোয়েশ্চেন, এটা গত বছর মোস্ট প্রবাবলি এই টাইপের একটা কোয়েশ্চেন এসেছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো এটা কিন্তু বক্সি লক্ষ্মণ শাস্ত্রী was a close friend of আব্দুল কালামস ফাদার। ওকে, বক্সি লক্ষ্মণ শাস্ত্রী। নাম্বার 6 কি আছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডিভাইন পাওয়ার? খুব দারুণ একটা কোয়েশ্চেন, যে ডিভাইন পাওয়ারের কাজ কি? তো এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, এই আনসারটা কিন্তু ভালোভাবে দেখে রাখো। ঠিক আছে, এবং পারলে তোমরা নোট ডাউন করে রাখো। এভাবে বলবে, দ্য ফাংশন অফ ডিভাইন পাওয়ার is to lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place। কি বললাম দেখো, the function of divine power is to lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place। Okay, আই হোপ বুঝতে পেরেছো। নাম্বার 7 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে, হোয়াট ডু দ্য পিপল উইথ উইক অর নো আই সাইট হ্যাভ টু সি? অর্থাৎ যাদের দুর্বল দৃষ্টিশক্তি বা একদমই দৃষ্টিশক্তিহীন, আহ, তাদেরকে কি দেখতে হয়? তো তাদেরকে তারা শুধুমাত্র এসেনশিয়াল থিংস গুলোই দেখে, তাই না? তাই এভাবে কোশ্চেন থেকে বলবে, দ্য পিপল উইথ উইক অর নো আই সাইট হ্যাভ টু সি অনলি দ্য এসেনশিয়ালস মোস্ট টেলিংলি ইন দেয়ার রিমেইনিং সেন্সেস। ওকে, এরপর দেখে নাও কোয়েশ্চেনটা কি আছে, কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে, হাউ ডিড দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল? অর্থাৎ এই দা আইজাবির যে গল্পটা ছিল রাস্কিন বন্ডের, সেখানে হচ্ছে ন্যারেটর মেয়েটির গলার আওয়াজটা কেমন ভাবে ডিসক্রাইব করেছে। সো হাউ ডিড দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল? তো আনসারটা এভাবে লিখবে, দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল অ্যাজ আ স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। Okay, next question দেখো, question number 9 কি আছে, how did the blind narrator know that the girl wore slippers? কি করে blind narrator জানতে পারলো? অর্থাৎ এটাও রাস্কিন দা আইজাবির থেকে দিয়েছে। how did the blind narrator know that the girl wore slippers? কি করে সে অন্ধ narrator জানতে পারলো যে মেয়েটি স্লিপার্স তার চপ্পল পরেছিল? তাহলে এভাবে বলতে পারো যে the blind narrator knew that the girl wore slippers from the sound they made when they slapped against her feet। কি বললাম? The blind narrator knew that the girl wore slippers from the sound they made when they slapped against her feet। Okay, question number 10 কি আছে, বলেছে what did the male co-passenger reveal to the blind narrator? মেল কো প্যাসেঞ্জার কিন্তু এখানে কিন্তু সেকেন্ড কো প্যাসেঞ্জার, অর্থাৎ মেয়েটি নামার পর, সারাংপুরে মেয়েটি যখন নামলো, তখন যে নতুন প্যাসেঞ্জার উঠলো, সে ন্যারেটারের কাছে কি রিভিল করলো, কি প্রকাশ করলো? সে এটাই প্রকাশ করলো। তাহলে এইভাবে অ্যান্সারটা বলো, দ্য মেল কো প্যাসেঞ্জার revealed to the blind narrator that the girl had beautiful eyes, but they were of no use to her since she was completely blind। ঠিক আছে, মেয়েটির চোখগুলো সুন্দর, কিন্তু সেগুলোর কোনো প্রয়োজন নেই, যেহেতু সে সম্পূর্ণ অন্ধ ছিল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11 কি আছে, হাউ ডিড দ্য ন্যারেটর কমপ্লিমেন্ট টু দ্য গার্ল? অর্থাৎ ন্যারেটর কি করে প্রশংসা করেছিল সেই মেয়েটির, কিভাবে? মানে প্রত্যেকেই তো বলে যে দ্য গার্ল হ্যাড আ প্রিটি ফেস, কিন্তু ন্যারেটর বলেছিল বাই টেলিং, এভাবে বলতে পারো, দ্য ন্যারেটর কমপ্লিমেন্টেড টু দ্য গার্ল by telling that she had a pretty face। Okay, question number 12 কি আছে, where was Shiva temple located? তাহলে এভাবে বলো, the Shiva temple was
10-minute walk from Kalam's house near Rameshwaram. ঠিক আছে? তো কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। এটা কিন্তু একটা এমসিকিউ এ আসে এই কোশ্চেনটা। ঠিক আছে? এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 13 কি আছে, হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট। তো এখানে জার সেই হারমিটকে কি করে সাহায্য করেছিল। তো জার বলতে এখানে থ্যাংক 3 কোয়েশ্চেন্স থেকে দিয়েছে। তাহলে জার হারমিটকে হেল্প করেছিল বাই ডিগিং 2 বেডস। ওকে, তাহলে দ্য জার হেল্প দ্য হারমিট বাই ডিগিং 2 বেডস। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন 14 কি আছে, হোয়াই ওয়াজ এখানে দাটা মিসিং আছে, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান আ সোন এনিমি অফ দ্য জার। কি করে সেই বিয়ার্ডেড ম্যান অর্থাৎ যে লোকটি এলো বলা হচ্ছে রাজাকে হত্যা করার জন্য, তো কি করে রাজার সোন এনিমি হয়েছিল, চরম শত্রু হয়ে উঠেছিল। তাহলে এভাবে বলবে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ আ সোন এনিমি অফ দ্য জার বিকজ দ্য জার killed his brother and seized his property. Okay, next question দেখো question number 15 কি আছে, where did Kalam's father go for the evening prayer? তাহলে Kalam's father go in the mosque for the evening prayer. Next question দেখো question number 16, who was Ashiamma? So Ashiamma was the wife of Jainul Abidin and mother of APJ Abdul Kalam. Okay, তো এখানে টোটাল মোস্ট ইম্পর্টেন্ট 16টা আমি এসে কেউ আলোচনা করলাম, এটা কিন্তু প্রোজ থেকে। এবার আমরা আসি পোয়েট্রি সেকশন টাইপে আসি। পোয়েট্রি সেকশনে এমসিকিউ গুলো দেখে নাও কি আছে। দ্য থিম অফ দ্য পোয়েম, এবং বারবার বলছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউজ এখানে কিছু আছে। দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ, বলেছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালির যে থিম সেটা কি, আ সোলজার ইন স্লিপ, দ্য বিউটি অফ নেচার, দ্য জয় অফ ওয়ারফেয়ার, the futility of war. Obviously option D is the right answer, the futility of war. আর একটাও মনে রাখবে যদি এসে কিউ হিসেবে আসে তাহলে বলবে the futility and fatality of the war is the theme of the poem Asleep in the Valley, or the theme of the poem Asleep in the Valley is the futility and fatality of war. Okay, next question, question number 2, nature's changing course is dash deemed temperature untrimmed long, এখানে lovely হতো। ওকে, তো এখানে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট আনসার, নেচারস চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড। ওকে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 3 দেখে নাও কি আছে, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই, অর্থাৎ এই যে সাইলেন্স ক্রিয়েট করছে কে, কার দ্বারা সাইলেন্স ক্রিয়েট হচ্ছে পোয়েট্রি অফ আর্থে। জন কিটসের এটা পোয়েম ছিল তোমাদের সিলেবাসে, সামার উইন্টার ফ্রস্ট রেইন, অপশন সি ইজ দ্য রাইট আনসার, ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। ওকে, নাম্বার 4 দেখে নাও কি আছে, দ্য বার্ক ব্লিডস ডিউ টু, অর্থাৎ যে বার্ক গাছের ছালগুলো সেগুলো রক্তাক্ত হচ্ছে কিসের কারণে, ব্রাউনিং, উইদারিং, hacking and chopping, twisting. So option C is the right answer here also. So hacking and chopping, দেখো ব্রাউনিং, উইদারিং, টুইস্টিং এগুলো সব কিন্তু অরিজিনাল স্টেজ অফ কিলিং আ ট্রি। ঠিক আছে, এটা পরবর্তীতে ছিল, কিন্তু ব্লিড হচ্ছে কেন, কারণ হ্যাকিং অফ রিপিটেড হ্যাকিং এন্ড চপিং। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 5 দেখে নাও কি আছে, দ্য ফর্ম ইউজড ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ ওড, ড্রামাটিক মোনোলগ, সনেট, এলিজি। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ কাইন্ড অফ সনেট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নাম্বার এবং এটা পেট্রার্কান সনেট কিন্তু। নাম্বার 6 দেখে নাও, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে ওয়াজ রিটেন ইন এ অর অ্যান এলিজাবেথান সনেট, স্পেন্সারিয়ান সনেট, পেট্রার্কান সনেট, শেক্সপিয়ান সনেট। দেখো প্রথমত ক্যান্সেল আউট করতে পারবো এই স্পেন্সারিয়ান সনেট আর পেট্রার্কান সনেটটা। এবার দেখো তোমাদের কনফিউশন হতে পারে, তো এলিজাবেথান সনেটও বলা যায়, শেক্সপিয়ান সনেটও বলা যায়। অবভিয়াসলি তোমরা এটাও রাইট আনসার বলতে পারো, ইনফ্যাক্ট ডিটাও রাইট আনসার বলতে পারো। তো এলিজাবেথান, তো আমরা যদি অ্যান চুজ করি তাহলে এলিজাবেথান, এ চুজ করি শেক্সপিয়ান সনেট। ঠিক আছে, এলিজাবেথান সনেট আর শেক্সপিয়ান সনেট কিন্তু সেম। তো এখানে কিন্তু অপশন এ এবং ডি দুটোই সঠিক আনসার। নাম্বার 7 দেখে নাও কি আছে, দ্য গ্রাস অফ, হ্যাঁ এরকম যদি কোয়েশ্চেন থাকে তোমরা দুটোই এরকম অবলিক দিয়ে লিখতে যাবে না, তোমরা যে কোনো একটা অপশন চুজ করবে। নাম্বার 7 কি আছে, দ্য গ্রাস ওপার সিংস ইন, গ্রাস ওপার গান গায় কখন, সামার সিজন, উইন্টার সিজন, আন্ডার কুলিং শেড, রিভার সাইড। তো এখানে কিন্তু দুটো সিজনের কথা বলা হয়েছিল, একটা সামার একটা উইন্টার, গ্রাস ওপার হচ্ছে সামার সিজনে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, the poet states that summer is constant, is eternal, is not eternal, is hot and humid. তো দেখো এটা কিন্তু একটা এসএকিউ এর কোয়েশ্চেন ছিল, ড্রব্যাকস অফ সামার। ঠিক আছে, ড্রব্যাকস, ড্রব্যাকস মানে কি, ফল্টস। ওকে, ফল্টস বা বাংলায় যেটাকে বলে ত্রুটি। ঠিক আছে, এই ড্রব্যাকস মানে কিন্তু ফল্টস। তো সামারের দুটো ড্রব্যাকস এর কথা মানে এসএকিউ এর কোয়েশ্চেন আসে, তো সেটা কিন্তু হট অ্যান্ড হিউমিড বলা হয়েছিল, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, নাম্বার 9, অ্যাকর্ডিং টু কিটস দ্য মিউজিক অফ আর্থ সিজেস, কিটস এর মতে, জন কিটস এর মতে মিউজিক অফ আর্থ সিজেস মানে স্টপস, ওকে, বা এন্ডসও বলতে পারো। তো স্টপস ইন সামার, ইন উইন্টার, ইন অটাম, অ্যাট নো পয়েন্ট অফ টাইম। সো অবভিয়াসলি অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অ্যাট নো পয়েন্ট অফ টাইম, কোনো সময় সেটা ফুরোবে না। নাম্বার 10, দ্য স্লিপ অফ দ্য সোলজার ইন্ডিকেটস, সোলজারের যে স্লিপ সেটাকে কি ইন্ডিকেট করছে, রেস্ট, ডেথ, রিপোজ, রিক্রিয়েশন। তো দেখো এখানে রেস্ট, ডেথ তো বুঝতে পারছো, রিপোজ মানেও কিন্তু কাইন্ড অফ রেস্ট, বিশ্রাম নেওয়া।
ঠিক আছে? আর রিক্রিয়েশন মানে পুনরায় সৃষ্টি করা বলছে বলছে, তার মানে এটা তো হচ্ছেই না। তো রেস্ট নয়, অ্যাকচুয়ালি স্লিপ কি ইন্ডিকেট করছে? স্লিপ কিন্তু এটা ডেথ কে ইন্ডিকেট করছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 11 দেখে নাও কি আছে। মিনিয়েচার বাউ, দ্য ওয়ার্ড বাউ মিনস, বাউ হিয়ার মিনস মিনিয়েচার বাউস। আমরা কিন্তু মিনিয়েচার বাউস কথাটার মানে জানি স্মল ব্রাঞ্চেস অফ ট্রি, ছোট ছোট ডালপালা, তাই তো? তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, ব্রাঞ্চেস। Number 12, the poet asserts that even dash cannot fade the beauty of his friend. কবি এটা বলেছেন যে কি মানে কোন জিনিসটা তার ফ্রেন্ডের যে সৌন্দর্য সেটাকে ফেড করতে পারবে না, কমিয়ে দিতে পারবে না। নেচার, হেভেন, ডেথ, টাইম। সো এটা কিন্তু অপশন সি ইজ দ্য রাইট আনসার। ডেথ ক্যানট ফেড দ্য ফেড দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। ওকে, এখানে কিন্তু আমি 12টা টোটাল এমসিকিউ আলোচনা করলাম পোয়েট্রি থেকে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি জানি তোমাদের হয়তো এগুলো তোমাদের জানাই, তবুও তোমাদের একবার রিভিশন হয়ে যাচ্ছে। এবার আমি কিছু এসএ কিউ পোয়েট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এসএ কিউ বলছি, দেখো তোমাদের জানা থাকলে সেগুলো রিভিশন হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি আছে? হোয়েন অ্যাকর্ডিং টু কিডস উইল পোয়েট্রি অফ আর্ট সিজ। এক্ষুনি আমরা করলাম একটা কোয়েশ্চেন এমসিকিউতে, অ্যাট নো পয়েন্ট অফ টাইম, তাই না? তাহলে আনসার কি বলবো? অ্যাকর্ডিং টু কিডস। দেখো তোমরা আনসার সবই জানো, ঠিক আছে, এসএ কিউ এর আনসার তোমরা জানোই, কিন্তু লেখার সময় আমরা কি করি, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্সে লিখতে হয়। তোমরা অনেকে শুধু আনসারটা লিখে ছেড়ে আসো, ওটা করবে না, কমপ্লিট সেন্টেন্সে লিখবে এবং সঠিকভাবে লিখবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যেন ঠিক থাকে। তো দেখো, অ্যাকর্ডিং টু কিডস পোয়েট্রি অফ আর্ট উইল সিজ নেভার অথবা অ্যাট নো পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হু সিংস ইন গ্রাসি হিলস। তো এখানে গ্রাসি হিলসে কে গান গাইছে? এটা তো গ্রাস হোপার বলবো, ঠিক আছে, কারণ ওয়ান ইন ড্রাউজিনেস sings the cricket song as the grasshopper is singing in grassy hills, তাই তো? এখানে আমরা কি বলবো? the grasshopper sings in grassy hills. নাম্বার 3 দেখে নাও কি আছে। এটা নিয়ে একটু কনফিউশন হতে পারে, কনফিউশনটা করো না, কারণ দেখো যারা ড্রাউজিনেসে ছিল তাদের কাছে ওই গানটা কার মনে হচ্ছিল? গ্রাসি হিলসে, গ্রাসহপারে, তো গ্রাসহপারটাই লিখবো। নাম্বার 3, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু। তো এখানে আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে? আই অফ হেভেনটা একটু কোটেশনে থাকবে। তো আই অফ হেভেন বলতে কিন্তু এখানে কিন্তু সানকেই রেফার করা হয়েছে, তাহলে বলবে the phrase eye of heaven refers to the sun. Okay, number 4, দেখে নাও, what kind of poem is shall I compare thee to a summer's day। একটু আগে আমরা দেখলাম এটা একটা এলিজাবেথিয়ান সনেট বা শেক্সপিয়ান সনেট। সো shall I compare thee to a summer's day is a Shakespearean sonnet or Elizabethan sonnet. Number 5, দেখে নাও, who is the poet of the poem Asleep in the Valley। হ্যাঁ, আর্থার রিমবর্ড। আর্থার রিমবর্ড স্পেলিং, আর্থার বানান কিন্তু অনেকে ভুল করে ফেলো, ARTHER নয়, ARTHEUR, আর্থার রিমবর্ড। ওকে, আর্থার রিমবর্ড is the poet of the poem Asleep in the Valley. Okay, number 6 দেখে নাও কি আছে। he may catch cold. Why does the poet fear so? কেন কবির ভয় হয়েছে যে সে তার ঠান্ডা লেগে যেতে পারে? তাহলে এই কোশ্চেন থেকে বলবে the poet fears so because, অথবা fears, কবি এমনটা ভয় পেয়েছে, fears so, হ্যাঁ, the poet fears so because the young soldier is lying in the lap of nature under the open sky। কি বললাম? The poet fears so because the young soldier is lying in the lap of nature under the open sky. Number 7 দেখো, and then it is done. What is done? এটা obviously কি আছে? On killing a tree থেকে, তাই না? গিভ প্যাটেলের On killing a tree থেকে নেওয়া হয়েছে। তো এখানে and then it is done একদম লাস্ট লাইন। মানে এটা তাহলে কি ও ডান, কোন জিনিসটা শেষ হলো বা কোন কাজটা শেষ হলো? তাহলে কিন্তু এখানে বলতে হবে what is done, the process of killing, ultimately the process of killing of tree is done. Okay, number 8 দেখে নাও কি আছে। where will the green twigs rise from। তো গ্রিন টুইগ সেটা কোথা থেকে বেড়ে উঠবে? তাহলে আনসার বলবে গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ওকে, নাম্বার 9, হু হাইড আন্ডার দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। তো এখানে কিন্তু দ্য বার্ডস after being exhausted, after being totally exhausted by the scorching heat of the sun, hide under the branches of tree. Okay, তাহলে কি বলবে? The birds after being uh, completely or totally exhausted by the scorching heat of the sun hide under the branches of the tree. Okay, next question দেখে নাও, question number 11, question number 10 কি আছে? What role has the frost played in a lone winter? Frost একটা ওয়ে আমরা এমসিকিউ করলাম, that frost has wrought a silence in a lone winter, অথবা আনসারটা এভাবে লিখতে পারো, in a lone winter frost has wrought a silence. নাম্বার 11 দেখে নাও কি আছে। Why has death no control over poetry? এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা কিন্তু shall I compare thee to a summer's day থেকে বলেছে why has death no control, মৃত্যুর কেন কোনো নিয়ন্ত্রণ নেই পোয়েট্রির উপরে? যে ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার পোয়েট্রি বিকজ ইট উইল গ্রো উইথ টাইম, সময়ের সাথে সাথে সেটা আরো বাড়তে থাকবে, তাই এর কোনো নিয়ন্ত্রণ নেই। ওকে, নেক্সট নাম্বার 12 কি আছে। হোয়াট ডাজ দ্য এটার্নাল লাইন রেফার্স টু। তাহলে এভাবে বলবে এটার্নাল লাইন
refers to the lines composed by William Shakespeare in Sonnet 18, that is, shall I compare thee to a summer's day? Okay, তাহলে কি বললাম? Eternal lines refers to the lines composed by William Shakespeare in Sonnet 18, that is, shall I compare thee to a summer's day? Okay, next question দেখে নাও, question number 13 কি আছে? Which war inspired Arthur Rimbaud to compose Asleep in the Valley? Asleep in the Valley লিখতে আর্থার রিম্বডকে কোন যুদ্ধটা ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছিল? সেটা কিন্তু ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার। তাহলে আনসারটা কি বলবে? ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার ইন্সপায়ার্ড আর্থার রিম্বড টু কম্পোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ওকে, নাম্বার 14, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এখানে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এটা হবে, এটা 15 নয়, এটা নাম্বার 14 এর। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হলো ইন্ডিকেট? তো তোমরা জানো হলো ইন্ডিকেটস the word hollow indicates valley. Okay, next question, question number 15 এটা হবে, which insects carries the song of winter in Keats the poetry of art? তাহলে উইন্টার, songs of winter in Keats the poetry of art। তাহলে উইন্টার কথাটা বলেছে আমরা জানি গ্রাসহপার আর ক্রিকেট ছিল, আর সিজন দুটো বলেছিল সামার এন্ড উইন্টার। সামারে হচ্ছে গ্রাসহপার, তাহলে উইন্টারে কি হবে? ক্রিকেট। সো ক্রিকেট ক্যারিজ দ্য songs of winter in Keats the poetry of art। ওকে, নাম্বার এটা 16 হচ্ছে, নাম্বার 16, কি হু ডু নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার? তো হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার। ঠিক আছে, এখানেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু এসএকিউজ গুলো বলা হলো। এবার আমি ড্রামা থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ বলবো। হ্যাঁ, ভিডিওটি একটু বড় হচ্ছে, তোমরা তবুও বলবো স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আর যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা বলো। ঠিক আছে, দেখো এবার ড্রামা থেকে আমরা যেগুলো এমসিকিউ করবো, the play The Proposal is also known as a fine proposal, a marriage proposal, very very important একটা question, fine proposal, a marriage proposal, unusual proposal, Lomov's proposal। So obviously option B is the right answer, a marriage proposal is the right answer। Okay, next question number 2, the Oxen Meadows oath, Oxen Meadows এর ভ্যালু কত ছিল? এখানে কিন্তু 200 rubles, 300 rubles, $300, $200। দেখো ডলার্স গুলো যেগুলো আছে সেগুলো আগে ক্যান্সেল আউট করে দাও, ডলার্স অপশনে ছিল না, আমরা জানতাম ডলার্স বলে কিছু ওখানে উল্লেখ ছিল না, ওখানে রুবেলস উল্লেখ ছিল, তাই না? এখানে কিন্তু 300 rubles। Okay, option B is the right answer। Next question number 3 কি আছে? Chubukov is a landowner, lawyer, merchant, physician। তো Chubukov এটা কে ছিল? এটা কিন্তু নাটালিয়ার বাবা ছিল। So option A is the right answer, landowner। Chubukov is a landowner। Number 4, Lomov went to his neighbor Chubukov's house to borrow money to settle a dispute, to give a marriage proposal, to complain। তো লোমভ কেন এসেছিল তার প্রতিবেশী চুবুকভের বাড়িতে? To give a marriage proposal। Option C is the right answer। Number 4, the format of the play The Proposal is 1 act, 3 act, 5 act, 4 act। Obviously এগুলো সব ক্যান্সেল আউট করে দাও, অপশন এ ইজ দ্য রাইট আনসার, 1 act play, একাঙ্ক নাটক ছিল, তাই তো? তাহলে 5 নম্বর কোয়েশ্চেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাম্বার 6, the comic turn of the play The Proposal gives it a turn to the level of melodramatic, farcical, comic, tragic। তো এটা কিন্তু ফার্সিক্যাল হবে, কারণ এই যে প্রপোজাল যে ড্রামাটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যেমন 1 act play, 1 act play, ঠিক আছে, তার পাশাপাশি এটাকে কিন্তু একটা প্রহসনও বলা হয়, দ্যাট ইজ ফার্স। তাই এটাকে ফার্সিক্যাল বলবো, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 7 দেখে নাও কি আছে? দ্য সেকেন্ড হিটেড আর্গুমেন্ট বিটুইন নাটালি অ্যান্ড লোমভ ইজ ওভার। অর্থাৎ দ্বিতীয় ঝগড়াটা কি নিয়ে লেগেছিল? ডগ, অক্সিমিডোস, এস্টেট, গিফটস না। তো এখানে কিন্তু অপশন এ ইজ দ্য রাইট আনসার, ডগস। Whose dog is better? So the second argument was based on the dogs। Number 8, the play Proposal is set in the countryside of Germany, Russia, France, England। তো প্রপোজাল যে ড্রামাটা এটা একটা রাশিয়ান ড্রামা। So option B is the right answer, Russia। Number 9, the first argument in the play is over land, labor, hunting dogs, inheritance। তো প্রথম যে ঝগড়াটা শুরু হয়েছিল তাদের, এটা কিন্তু ল্যান্ডকে নিয়ে, অক্সেন মিডোসকে নিয়ে। So option A is the right answer। Number 10, old rat Jesuit। Here the word Jesuit has been used to mean a Christian, Jew, stubbornness, piousness। এখানে একটু কনফিউজড হতে পারো, দেখো জেসুইট কথাটা মানে কিন্তু জিউকেই রেফার করে, ঠিক আছে? তো এখানে এই যে ড্রামাটাতে যেটা মিন করেছিল সেটা কিন্তু অপশন সিটা বলতে পারি, স্টাবারনেস। ইনফ্যাক্ট আমার বিটাও মনে হচ্ছে, বিটাও তোমরা বলতে পারো, বি আর সি দুটোই হতে পারে। জিউটা তো অবভিয়াসলি হবে জেসুইট মিন, কিন্তু এখানে স্টাবারনেসটাকে আমি ধরবো এই ড্রামার পারপাসে। নাম্বার 11 কি আছে? দে আর আওয়ার্স। হিয়ার দে রেফার টু অক্সিমিডোস, বার্চুস, বার্নমাস, নান অফ দিস। সো এখানে কিন্তু দে আর ইয়োর্স, এটা নাটালিয়া, দে আর আওয়ার্স নাটালিয়া বলছিল যেটা, তো সেটা কিন্তু অক্সেন মিডোসকে নিয়ে ঝগড়া লেগেছিল তাদের ল্যান্ড নিয়ে। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাম্বার 12, এটা লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিও। লোমভ গেভ টু মিরোনভ ফর হিজ ডগ 120 রুবলস, 125 রুবলস, 25 রুবলস, 85 রুবলস। তো এখানে খুব কনফিউশন হতে পারে। দেখো প্রথমত একটু বলে দিই, এখানে একটু ধৈর্য সহকারে দেখবে। দেখো দুটো ডগের কথা বলা হয়েছিল, একটা গেস আর একটা কে ছিল? স্কুইজার, তাই তো? তো গেসটা হচ্ছে কাদের ডগ ছিল? গেস হচ্ছে লোমভের ডগ ছিল। স্কুইজার কার ছিল? স্কুইজার ছিল নাটালিয়া।
বেশ। এই গেসের দাম কত ছিল? এক্সাক্ট ভ্যালু ছিল হচ্ছে 125 রুবেলস। ঠিক আছে, তার মানে এখানে আনসারটা কিন্তু 125 রুবেলসই হচ্ছে, অপশন বি। আচ্ছা, স্কুইজারের ভ্যালুটা কত ছিল? 85 রুবেলস। ওকে, বাট অ্যাকর্ডিং টু লোমব দ্য প্রাইস অফ স্কুইজার শুড বি, সেটা কত হবে? অর্থাৎ লোমবের মধ্যে এই স্কুইজারের প্রাইসটা কত হওয়া উচিত ছিল? সেটা কিন্তু 25। আর একটা জিনিসও মনে রাখো এখান থেকে, স্কুইজার কাদের সন ছিল? হার্নেস অ্যান্ড চিজেল। ঠিক আছে, হার্নেস অ্যান্ড চিজেলের সন ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো ডগের ওপরে শর্ট এমসিকিউ টাইপ কোয়েশ্চেন কিন্তু অনেকগুলো হয়ে গেল। আবার একবার বলে দিই, গেস কার ডগ ছিল লোমোভের, স্কুইজার কার ডগ ছিল নাটালিয়ার। গেসের প্রাইস ভ্যালু কত ছিল, মানে দাম কত ছিল? সেটা হচ্ছে 125 রুবেলস। স্কুইজারের অরিজিনাল প্রাইস ভ্যালু কত ছিল? 85 রুবেলস। ওকে, তারপরে এখানে স্কুইজারের ভ্যালু অ্যাকর্ডিং টু লোমব কত হওয়া উচিত ছিল? 25 রুবেলস। আর স্কুইজারের বাবা মা কে ছিল? হার্নেস অ্যান্ড চিজেল। ঠিক আছে, আর গেস লোমবকে কার থেকে কিনেছিল? দেখো এখানে আনসার লেখাই আছে, কোয়েশ্চেনটার মধ্যেই ছিল, মিরোনোভের থেকে। ঠিক আছে, এতগুলো কিন্তু কোয়েশ্চেন, তো এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। আমার মনে হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ যেগুলো পরীক্ষায় আসতেও পারে। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।